Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel Post Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 40 40তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের ক্লাস রুটিন কি আছে ফেব্রুয়ারি মাসের, এটা হচ্ছে ক্লাস রুটিন। এই অনুযায়ী ক্লাস তোমরা পাবে ইউটিউবে, এবং আমার ক্লাস সকাল 8:30 থেকে ওয়ে অফ সলিউশনে পাচ্ছ। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে দ্য ওয়ে অফ সলিউশন, এখানে তোমরা জয়েন করবে, সমস্ত ক্লাসের লিংক নোটিফিকেশন টেলিগ্রামে পাবে। এবং পেড কোর্স নিতে চাইলে আমাদের অ্যাপ রয়েছে TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে গিয়ে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, দিয়ে সেখানে তুমি নিতে পারবে। ওকে, তাহলে আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। প্রত্যেকে সেশনে যারা কানেক্ট হয়ে গেছে অলরেডি, লাইক শেয়ার করে দাও, শেষ পর্যন্ত দেখো। যে প্রশ্নগুলো করানো হবে এর সঙ্গে যে আলোচনাগুলো হবে সবগুলো তোমাদের কাজে লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? মাউন্ট আবু, ঔরঙ্গাবাদ, বিজাপুর, মাদুরাই। সঠিক উত্তর হবে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদটা কোথায় আছে? ঔরঙ্গাবাদটা রয়েছে মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে। অজন্তা ইলোরার গুহা, এটা মনে রাখবে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে, এবং 1983-তে 1983 সালে এগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল, ঠিক আছে। বর্তমান ভারতে তোমরা জানো যে 42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে এই দুটো আছে। পরবর্তী প্রশ্ন, চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? বলো, চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম, ভুটান, নেপাল, সিকিম, বিহার, নেপাল, অসম, বাংলাদেশ। সিকিম এবং ভুটান সীমান্তে রয়েছে চুম্বী উপত্যকা। বলতো চুম্বী উপত্যকা থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? বহুবার পড়ানো হয়েছে, কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা থেকে বারবার প্রশ্ন হয়। শ্রীমুখ, বা তোমাকে যদি বলা হয় শ্রীমুখ, একই নাম, ঠিক আছে। মেঘদূত এর লেখক কে? মেঘদূত বা মেঘদূতম, রঘুবংশ, মেঘদূত, এগুলো কালিদাস রচিত। কার রচিত? কালিদাস রচিত। বিশাখ দত্ত রচিত নাটক হচ্ছে কি? মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, ঠিক আছে। কৌটিল্য বা চাণক্য রচিত হচ্ছে অর্থশাস্ত্র। দিলওয়ারা চালুক্য মন্দির, এটা একটা জৈন মন্দির এবং বিখ্যাত জৈন মন্দির। এটা জৈনদের বিখ্যাত মন্দির বা বৃহত্তম মন্দির বলা যায়। এটা ভারতবর্ষের কোথায় আছে? কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা। তো রাইট অ্যান্সার হবে এখানে রাজস্থান, অপশন সি। পাঁচমারি পর্বত শহর নিম্নের কোন রাজ্যে রয়েছে? তো পাঁচমারি যে শৈল শহর বা পর্বত শহর আছে, এটি কোন রাজ্যে পড়ছে? কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান। প্রত্যেকে অ্যান্সার করো। পাঁচমারি পর্বত শহর, এটি আছে মধ্যপ্রদেশে। কারাকোরাম পর্বত শ্রেণী নিম্নের কোন বিভাগের অন্তর্ভুক্ত? কারাকোরাম পর্বত শ্রেণী। বলো, হিমাদ্রি, হিমালয়, হিমাচল, শিবালিক, টেথিস। তো এই কারাকোরাম পর্বত শ্রেণী, এটা মনে রাখবে, এটা টেথিস বা ট্রান্স হিমালয়, টেথিস বা ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা আমরা দেখলাম, তোমরা বলবে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, শ্রীমুখ নাকি হল? গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীর হচ্ছে তোমার সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক। সাতবাহন বংশে কিন্তু সাতকর্ণী অনেক রয়েছে, প্রথম দ্বিতীয় গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী,
ইত্যাদি। একটা হচ্ছে নানাঘাট শিলালিপি, আরেকটা কি নানাঘাট শিলালিপি, যেটা রানী নারায়ণীকা লিখেছেন, প্রথম সাতকর্ণী সম্পর্কে জানা যায়। তো গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি কোন লেখ বা লিপি বা প্রশস্তি থেকে? বলো, কোন শিলালেখতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেছিলেন? কোন শিলালেখতে? তো অশোকের যে কলিঙ্গ যুদ্ধ জয়, এটা অশোকের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো অশোককে বলা হতো চণ্ডাশোক কলিঙ্গ যুদ্ধ পর্যন্ত। তারপর তিনি এই কলিঙ্গ যুদ্ধের পরে তার মানসিক পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়, তিনি ধর্মে মন দেন এবং তারপর আর যুদ্ধ করেননি, এবং তিনি উপগুপ্তের পরামর্শে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তার সময় আমরা জানি যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তো এই ত্রয়োদশ শিলালিপি বা 13তম শিলালিপি থেকে আমরা এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ পরিত্যাগের কথা জানতে পেরেছি। এই কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? এটা আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই যুদ্ধ হয়। গঙ্গা এবং যমুনা কোন স্থানে মিলিত হয়? গঙ্গা এবং যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে? আমরা জানি যে গঙ্গা নদীর প্রধান উপনদী হচ্ছে যমুনা। গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটে নদীর মিলন স্থল একটা এলাহাবাদ, বা যেটা বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত। রুদ্রপ্রয়াগ এটা কোন নদীর মিলন স্থল? বলো। দেবপ্রয়াগে আমরা কি জানি? ভাগীরথী। ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হচ্ছে। বলো। অলকানন্দা এবং মন্দাকিনী নদী, রুদ্রপ্রয়াগ, মনে আছে তো? 5টা প্রয়াগ, এগুলো আমরা বহুবার আলোচনা করেছি। পঞ্চপ্রয়াগ আছে গঙ্গা নদী উৎপত্তি শুরু করে। একটা রয়েছে ধরো রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগটা তাহলে কি বললাম? অলকানন্দার সঙ্গে মন্দাকিনী। এক হলো। 2 ধরো তোমার কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগটা লিখে রাখি। নন্দপ্রয়াগ, নন্দাকিনী নদী, নন্দপ্রয়াগ, এটা হচ্ছে অলকানন্দার সঙ্গে নন্দাকিনী। আর এটা বললাম মন্দাকিনী। 3 নাম্বার কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দার সঙ্গে পিণ্ডারী নদী, পিণ্ডারী নদী। 4 নাম্বার বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণু প্রয়াগ, এটা হচ্ছে তোমার অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা। এবং ফাইনালি রয়েছে দেবপ্রয়াগ। 5 নম্বর হচ্ছে দেবপ্রয়াগ। এই হচ্ছে পঞ্চপ্রয়াগ আছে। কোন কোন নদীর মিলনস্থল দেবপ্রয়াগটা বলা হয়েছে মনে রাখবে। 5টি জায়গা মিলনস্থল, এগুলো পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? কোন নদী উৎপত্তি লাভ করেছে? চন্দ্রভাগা, ইরাবতী, নর্মদা, শতদ্রু। রোটাং গিরিপথ থেকে ইরাবতী নদী উৎপত্তি লাভ করেছে। নিম্নের কোন শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত? বলো। ফিরোজপুর, সম্বলপুর, জব্বলপুর, গান্ধীনগর। নর্মদা নদীর তীরবর্তী শহরের মধ্যে আমরা এখানে বলতে পারি
জব্বলপুর, মধ্যপ্রদেশের জব্বলপুর শহর, এটি নর্মদা নদীর তীরে অবস্থিত। বলতো ফিরোজপুর শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? ফিরোজপুর শহর এটা মনে রাখবে শতদ্রু, শতদ্রু নদীর তীরে অবস্থিত। শতদ্রু নদী বা সতলেজ নদীর তীরে অবস্থিত। সম্বলপুর এটা মহানদী, মহানদী তীরে অবস্থিত। গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগর, এটা কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নিউ ইয়র্ক শহর, নদীর তীরবর্তী শহরগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন থাকে। নিউ ইয়র্ক শহর এটা অবস্থিত হাডসন নদীর তীরে। টেমস নদীর তীরে মনে রাখবে লন্ডন শহর অবস্থিত, লন্ডন, টেমস নদীর তীরে। সুমিদা জাপানের টোকিও, জাপানের রাজধানী টোকিও শহর অবস্থিত। ওকে, পাশাপাশি মনে রাখবে যে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি এটা কি? ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার রাজধানী, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, এটা একটা শহরের তীরে অবস্থিত। পোটোম্যাক, পোটোম্যাক। বিশ্বের বিভিন্ন বড় বড় শহর কিন্তু বিভিন্ন নদীর তীরে বা সমুদ্রের তীরে গড়ে উঠেছে, কারণ বাণিজ্যের সুবিধার জন্য। আমাদের কলকাতা হুগলি নদীর তীরে, তাই তো, হুগলি নদী যেটা গঙ্গা নদী, কিন্তু গঙ্গা নদী পশ্চিমবঙ্গে ঢুকছে ভাগীরথী এবং হুগলি নামে পতিত হয়। হুগলির তীরে কলকাতা শহর রয়েছে। এরকম মুম্বাই আরব সাগরের তীরে বড় বড় বন্দর। তারপর অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বঙ্গোপসাগরের তীরে রয়েছে। তো নদী সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা যায় যে বড় বড় শহর গড়ে উঠেছে, কারণ এখানেই ব্যবসা বাণিজ্যের সূচনা হয়েছে। ওকে, তো বিশ্বের এই সমস্ত শহরগুলো পরীক্ষায় দেয় আমাদের। পাশাপাশি আরো একটা শহর মনে রাখতে পারো, প্যারিস। আর প্যারিসে এবার রয়েছে অলিম্পিক খেলা 2024 সালে, প্যারিস অলিম্পিক। এই প্যারিস শহর মনে রাখবে সিনে নদী, সিনে নদীর তীরে অবস্থিত। ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম কি? সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? রাজস্থানের জয়সালমীর, করমন্ডল উপকূল, যোধপুর জেলার পালোডি নামক স্থান, কোনটি নয়। তো এখানে আমরা যদি দেখি কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? রাজস্থানের জয়সালমীর কম বৃষ্টিপাত হয়। যোধপুর, রাজস্থানের যোধপুর জেলার পালডি হচ্ছে সব থেকে উষ্ণতম স্থান, উষ্ণতম স্থান। ভারতবর্ষে যদি বলা হয় সব থেকে উষ্ণতম স্থান কোনটি, হটেস্ট প্লেস অফ ইন্ডিয়া, আর রাজস্থানের যোধপুর একটা জেলা, পালুডি নামক স্থান। আচ্ছা, করমন্ডল উপকূল, এখানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, বছরে 2 বার বৃষ্টিপাত হয়, মৌসুমী বায়ু যাওয়ার সময় এবং ফেরার সময়। ওকে, 2 বার বৃষ্টিপাত কোথায় হয়? করমন্ডল উপকূলে। পাশাপাশি তোমরা এগুলো মনে রাখবে যে সব থেকে উষ্ণতম স্থান আমরা জানলাম, সব থেকে শীতলতম স্থান কি? সব থেকে, ভারতবর্ষের সব থেকে শীতলতম স্থান, শীতলতম স্থানের নাম কি? লাদাখে দ্রাস, লাদাখে দ্রাস, এটা মনে রাখবে। এবং সব থেকে বৃষ্টিপাত কম হয় আমরা দেখলাম রাজস্থানের জয়সালমীর। সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? কোথায় হয়? মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় তাহলে? মেঘালয়ের, মেঘালয়ের মৌসিনরামে, চেরাপুঞ্জির মৌসিনরাম।
এবং তোমাকে যদি বলা হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, সেটাও কিন্তু এই মেঘালয়ের মৌসিনরাম, যেটা ভারতে আছে। তাহলে মৌসিনরাম এটা শুধু ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান নয়, এটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে। মনে থাকবে। চলো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাবলীর সঠিক ক্রমগুলি উল্লেখ করো। তাহলে এখানে 5খানা ঘটনা আছে, তোমাকে ক্রমিক সাল অনুযায়ী সাজাতে হবে। ক্রম মানে কি, এখানে কোন ঘটনা কবে হয়, কোন ঘটনা কবে হয়েছিল সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তাহলে প্রথম যেটা আছে, দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয় আমরা আগে দেখে নিই। কিভাবে এইগুলো করবে জাস্ট তোমরা মনে মনে হিসাব করে নেবে। এটা হয় 1942 সালে, সিমলা অধিবেশন 1945-এ, পুনা চুক্তি হয় 1932 সালে, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন আসে 1946 সালে, চম্পারণ সত্যাগ্রহ হয় 1917 সালে। এই যে ঘটনাগুলো আমরা সালগুলো লিখলাম, তাহলে 5 নম্বরটা আগে আসছে, তারপর কোনটা আসছে, পুনা চুক্তি, গান্ধীজির সঙ্গে আম্বেদকর, 3 নম্বরটা আসছে, 5-এর পরে 3 হলো। তাহলে এখান থেকে অ্যান্সার আমরা করতে পারি 5-এর পরে 3। এবার তুমি যদি চেক করতে চাও দেখে নিতে পারো। তারপর কোনটা আসবে, 1 আসবে, দেখো 1 নাম্বার 1942, তারপর 2 আসবে সিমলা, তারপর আসবে 4। এই হচ্ছে সঠিক ক্রম। তাহলে এখানে অপশন সি-তে যেটা আছে এটা সঠিক হয়ে যাবে। 10 ডিগ্রি চ্যানেল বলতে হবে যে কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ মিনিকয়, লাক্ষাদ্বীপ মিনিকয়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখানে সঠিক উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে এই সংযোগস্থল রয়েছে। ওকে, মালদ্বীপ মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল, লাক্ষাদ্বীপ মিনিকয় 9 ডিগ্রি। তাহলে এটা গেল 10 ডিগ্রি। ভারত শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিং, চার্লস কর্নওয়ালিস বা লর্ড কর্নওয়ালিস। বাংলার প্রথম গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। ওয়ারেন হেস্টিং যদি বলা হয় বাংলার প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। এবং এই বাংলার প্রথম গভর্নর, এই কথাটা দেখো, গভর্নরের সঙ্গে এখানে যেটা যোগ হলো সেটা কিন্তু কি যোগ হলো, গভর্নরের সঙ্গে জেনারেল কথাটা যুক্ত হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি যে বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল। মনে রাখতে হবে, কথাগুলো একই রকম ভুলভাল হতে পারে। পাশাপাশি উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, যার সময় সতীদাহ প্রথা নিবারণ আইন হয়, এই উইলিয়াম বেন্টিং তিনি কে ছিলেন জানো? তিনি হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল। শেষ গভর্নর জেনারেল। 1833 সালে একটা চার্টার অ্যাক্ট আসে, তৃতীয় চার্টার অ্যাক্ট। তো সেখানে এই যে বাংলার গভর্নর জেনারেল পদটা আর থাকছে না,
তখন ইংরেজরা এসে তার বিভিন্ন রাজ্য গ্রাস করতে করতে মোটামুটি ভারতে অনেক জায়গা তাদের দখলে করে ফেলে। তো তখন আর বাংলা থাকছে না, তখন ভারতের হয়ে যাচ্ছে। তো বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, আবার তিনি হয়ে যাচ্ছেন কি, তিনি হয়ে যাচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। বোঝা গেল? তাহলে ক্লিয়ার হলো জায়গাগুলো। বাংলার প্রথম গভর্নর ছিল, বাংলার প্রথম গভর্নর থেকে হলো বাংলার প্রথম গভর্নর জেনারেল। এই বাংলার গভর্নর জেনারেল পদটা হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে? তো যার সময় হয়েছে সেই একটা শেষ, সেই একটা শুরু, তাই তো? তাহলে এখানে কি হলো, চেঞ্জটা কি হলো, বাংলাটা হয়ে গেল, এটা হয়ে গেল এখানে ভারত, তাই তো? বাংলাটা হয়ে গেল ভারত, আর এই জায়গায় এই কথাটা অ্যাড হলো। এবার ভারতের শেষ গভর্নর জেনারেল কে? দেখো এই যেগুলো একটা মানে ভুলভাল হয়ে যায়, একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। আবার লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় হচ্ছে সিপাহী বিদ্রোহের পরে। মহারানীর ঘোষণাপত্র আসছে 1858 সালে, তারপর গভর্নর জেনারেল পদ আর থাকছে না, কোম্পানি শাসনের অবসান দিয়ে তখন ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষ শাসন করছে এবং পদটা হয়ে গেল ভাইসরয়। স্বাধীনতার আগে পর্যন্ত ভাইসরয় পদটা ছিল, তারপর আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কথাগুলো আসবে। ভারতের মুক্তার শহর কাকে বলে? পার্ল সিটি অফ ইন্ডিয়া। মুক্তার শহর বলে তুতিকোরিনকে, তামিলনাড়ুর তুতিকোরিন। পশ্চিমবঙ্গে উত্তোলিত প্রধান খনিজ কোনটি? পশ্চিমবঙ্গে যে সমস্ত খনিজ উপাদান বা পদার্থগুলো উৎপাদিত হয় এর মধ্যে প্রধান কোনটি? প্রধান খনিজ হচ্ছে কয়লা, প্রধান খনিজ হচ্ছে কয়লা। বাচেন্দ্রী পাল নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত? বাচেন্দ্রী পাল তিনি প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। প্রথম মহিলা বললে সেটা জুনকো তাবেই, কিন্তু প্রথম ভারতীয় মহিলা বললে বাচেন্দ্রী পাল, পর্বত আরোহণ। আচ্ছা, প্রত্যেকে দেখে রাখো WBP 2024 সালকে টার্গেট করে ফাউন্ডেশন ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে। যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও দ্রুত। 15 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে, এই কটা দিন ক্লাস হয়ে গেছে অলরেডি। তো এটা পিলি এবং মেন তোমাদের কভার হবে। তো বিজ্ঞপ্তি কখন আসবে সেই ওয়েট করতে গেলে তোমার কিন্তু দেরি হয়ে যাবে। পাশাপাশি আমাদের আরো দুটো ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ হয়েছে। যারা SI প্রিলিমস দিয়েছো এবং মনে হচ্ছে পাস করবে, তোমরা মেনের জন্য প্রস্তুতি নিতে পারো, কারণ রেজাল্ট বার হবে এবং PETর পরে আর খুব বেশি টাইম থাকে না মেন্স পরীক্ষাতে। তো অল্প সময়ের প্রস্তুতি, এটা যেহেতু ডেসক্রিপটিভ হবে এবং এখানে ওয়ান লাইনার কোশ্চেন আসে আমরা বিগত বছর যদি দেখি, তো সেই অনুযায়ী তুমি ক্লাসগুলো পাবে। এখানে কিভাবে হবে, টোটাল মার্চ মাসের শুরুতে ক্লাস শুরু হচ্ছে এবং প্রয়াস ব্যাচ PSC ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 2 কে টার্গেট করে, যেখানে তোমরা পাবে শুধু বাংলা এবং ইংরাজি, 50 বাংলা 50 ইংরাজি, 3টে করে রাইটিং রয়েছে। এটা জাস্ট একটা তোমার ডেসক্রিপটিভ ব্যাচ যেটা শুরু করা হয়ে গেল এখনই, যেটা তোমাকে হেল্প করবে পার্ট 2 এর জন্য। এবং পার্ট 2 তে যেগুলো আছে বাংলা এবং ইংরাজি, তুমি ওই 1 ঘন্টা আমাদের স্যারের সঙ্গে একটু টাচে থাকো, ঠিক আছে? NM GNM ব্যাচ আছে, যদি নিতে ইচ্ছুক হও কেউ নিতে পারো। তো হেল্পলাইন নাম্বার আছে, ফোন টোন করবে, জানবে কিভাবে কি করতে হবে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন হচ্ছে যোগ জলপ্রপাত এর নতুন নাম কি, বা যোগ জলপ্রপাতের অপর নাম কি? এটাকে বলা হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত। এর আরেক নাম হচ্ছে গেরসোপ্পা জলপ্রপাত, ঠিক আছে? গেরসোপ্পা ওয়াটারফল। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোন জেলায় অবস্থিত? সাঁওতালডিহি যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা আছে পশ্চিমবঙ্গের, এটি কোন জেলায় আছে? পূর্ব মেদিনীপুর, বীরভূম,
পুরুলিয়া, বাঁকুড়া। সঠিক উত্তর মনে রাখবে, পুরুলিয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দক্ষিণ 24 পরগনার সাগর দ্বীপে নিম্নের কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ নাকি বায়ু বিদ্যুৎ? দক্ষিণ 24 পরগনার সাগর দ্বীপে এখানে যে বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে সেটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। উৎপাদন ক্ষমতার নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অর্থাৎ বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় কোন কেন্দ্রে? ব্যান্ডেল, ফারাক্কা, মেজিয়া, কোলাঘাট। তো এই যে প্রশ্নটি, কারেক্ট উত্তর হবে মেজিয়া। মেজিয়া এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় পড়ছে? বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ছে, বাঁকুড়া জেলায় পড়ছে। গতকালের হোমওয়ার্ক ছিল এটা। ইলবার্ট বিল বিতর্ক কত সালে হয়? মনে রাখবে 1883 সালে হয়। এবং নিম্নে কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়? এটা তোমরা হোমওয়ার্ক করো। আজকে 26 কোশ্চেন হলো এবং এতে বেশ কিছু আমরা আলোচনা করেছি, অনেক অনেক কোশ্চেন একসঙ্গে কভার হয়ে গেছে। কত কি পেয়েছো একটু জানিয়ে দিও। এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি অ্যাপ, তোমরা অ্যাপ না সরি, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এখানে ক্লাস হচ্ছে এবং TWS একাডেমি অ্যাপ রয়েছে। নামগুলো সব একই তো, যাই হোক প্লে স্টোরে পাচ্ছ। এখানে পেড কোর্স যেগুলো পাবে আমাদের অ্যাপে ক্লাস হবে, ঠিক আছে? তো অ্যাপটা প্লে স্টোরে ডাউনলোড করবে এবং যদি ব্যাচ নিতে চাও অ্যাপের মধ্যে গিয়ে তুমি পেমেন্ট অপশন পাবে, ঠিক আছে? সেশনটা এখানে শেষ করলাম। কোনোরকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে হবে এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ওকে, টাটা।